দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটিতে এবং আপনাদের সাথে আমি আছি জিনিয়া। দর্শক, প্রতিনিয়ত আপনাদের প্রশ্ন তো থাকেই, আর সেই প্রশ্নের সমাধান নিয়ে আমরা হাজির হই, তাই এবারও তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, অধ্যাপক উদ্যান তত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। যাক, আপনাকে দেখে খুবই ভালো লাগছে এবং সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। স্যার, আমরা খুব বেশি কথা বলবো না, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, তাই আমরা প্রশ্নের ফাঁকে ফাঁকে আরও বিষয় জানতে পারবো কৃষি সম্পর্কে আশা করছি। আমি প্রথম প্রশ্নটি আপনাকে জানাচ্ছি। নরসিংদী থেকে প্রশ্নটি করেছেন জহর আলী। তিনি জানতে চেয়েছেন তার কাঁঠাল গাছের মুচিগুলো কালো হয়ে পড়ে যাচ্ছে, এখন সেক্ষেত্রে তার করণীয়টা কি? ধন্যবাদ। আসলে কাঁঠাল গাছে কিন্তু দুই ধরনের কাঁঠাল, একটা মেল ফ্লাওয়ার, একটা ফিমেল ফ্লাওয়ার থাকে। কারণ মেল ফ্লাওয়ারগুলোর কি দেখতে দেখা যাবে যে তার মেল ফ্লাওয়ারের যে ডগাটা লেগে থাকে এটা একটা চিকন থাকে, আর ফিমেল ফ্লাওয়ারের ডগাটা একটু মোটা থাকে এবং ফিমেলটা কাঁঠালটা দেখতে একটু সূচের মতো ধারালো হয়। কিন্তু এখানে হচ্ছে কি নর্মালি মেল ফ্লাওয়ারটা কালো হয়ে পড়ে যাবে, এটা নর্মালি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তার যদি ফিমেল ফ্লাওয়ারটা যদি কালো হয়ে যায়, তখন তাকে চিন্তা করতে হবে যে এখানে ফাঙ্গাল কোনো ইনফেকশন আছে, এবং কালো হওয়ার সাথে সাথে ওই ফ্লাওয়ারগুলোকে সে সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ফলের গাছের একটা হচ্ছে কি যখন ফল আসার পরে এই গাছগুলোকে ছেটে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়, কারণ পরিষ্কার যদি না করা হয় তাহলে ওই গাছে ফাঙ্গাল ইনফেকশন হয়, তাকে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আচ্ছা, তাহলে ছত্রাকনাশক স্প্রে করলে মোটামুটি তার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। সাভার থেকে কামাল হোসেন জানতে চেয়েছেন স্যারের কাছে যে তার কিছু জমিতে গ্রীষ্মকালীন টমেটো তিনি চাষ করতে চান এবং কিভাবে চাষ করলে একই সাথে তিনি বলেছেন এবং কোন জাতের টমেটো চাষ করলে সে লাভবান হতে পারবে। ধন্যবাদ। আসলে আমাদের দেশে কিন্তু শীতকালেই নর্মালি টমেটোর চাষ বেশি হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন গ্রীষ্মকালেও টমেটোর চাষ হচ্ছে, যেহেতু গ্রীষ্মকালে টমেটোর বাজার মূল্য অনেক ভালো থাকে। কিন্তু আমাদের টমেটো চাষ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মাটিতে আমরা টমেটোর চাষ করব এটা যেন এঁটেল দোআঁশ মাটি হয়, যাতে মাটিতে এঁটেল দোআঁশ, যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে কিন্তু ওটা টমেটো চাষের জন্য উপযোগী হবে না, ফলনটাও সেক্ষেত্রে এঁটেল দোআঁশ মাটি হতে হবে। এবং এই মাটির অম্ল যেটা পিএইচ এটা 5.8 থেকে 7-এর মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের যেহেতু মাটির অম্লতার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ফসলের উৎফলন নির্ভর করে, এবং তাকে খেয়াল করতে হবে এই যে যেহেতু এখন গ্রীষ্মকাল, বৃষ্টি হবে, বৃষ্টিতে যেন তার পুলেনগুলো যেন ধুয়ে না যায়, কারণ পুলেন যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে কিন্তু তার কিন্তু ফলন হবে না। তাই তাকে আমি পরামর্শ দেবো সে যেন একটা পলি শেডে, স্থায়ী পলি শেড অথবা অস্থায়ী পলি শেড করে সে যেন এই বা টমেটোর চাষ, গ্রীষ্মকালীন টমেটোর চাষ করে। আর জাত হিসাবে যদি বলি, আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কয়েকটা হাইব্রিড টমেটোর, গ্রীষ্মকালীন টমেটোর জাত বের করা হয়েছে, যেখানে বাড়ি হাইব্রিড টমেটো 4, বাড়ি হাইব্রিড টমেটো 8 এবং বাড়ি হাইব্রিড টমেটো 11, এই 3টা জাতের মধ্যে সে যে কোনো একটা চাষ করতে পারে। কিন্তু বাড়ি হাইব্রিড 8 জাতের যে টমেটোটা, এটার প্রচলন আমাদের দেশে বেশি আছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব, তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমরা তো বিভিন্ন মাধ্যমে প্রশ্ন নিয়ে থাকি, আপনারা জেনে থাকবেন। ফেসবুকের মাধ্যমে সেটি শুরু করে আমরা ফোন কলের মধ্য দিয়েও নিয়ে থাকি, কিংবা ভিডিও বার্তায়। এই পর্যায়ে আমাদের কাছে যে প্রশ্নটি আছে সেটি ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা একটি ভিডিও বার্তায় চলে যাব। নাম আমার মোহাম্মদ আওয়াল ইসলাম, বাসা দিনাজপুর। তো আমার ওই ভুট্টার গাছের সমস্যা দেখা দিছে আর কি। সমস্যাটা হলো ওই যে ভুট্টার গাছগুলা কাটে দিচ্ছে পোকাগুলা, আর বিশেষ করে কোঁকড়া হয়ে যাচ্ছে গাছ, আর পোকাগুলা গাছের উপরে উঠে পাতাগুলাতে পায়খানা করে দিচ্ছে। এগুলার এখন সমাধান কি? এগুলো সমাধান দিলে কি স্প্রে লাগবে, সমাধান দিলে আমরা কৃষকগুলা উপকৃত হব। ধন্যবাদ। আসলে যে ভুট্টার যে এই পোকাটাকে আসলে লেদা পোকা বলা হয়। লেদা পোকা হচ্ছে কি তার যে কুচি পাতাগুলা কেটে ফেলে, আবার কাণ্ডগুলো অনেক সময় কেটে ফেলে, এবং এই পোকাগুলাকে আসলে দমন করার ক্ষেত্রে যদি জৈবিক পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে ভালো। এখানে যেহেতু যদি সে আলুর ফাঁদ
লাইট ট্র্যাপ ব্যবহার করে, তাহলে কি হবে যে বড় মথগুলা এই যে আলুর ফাতে আকৃষ্ট হয়ে সে মারা যাবে। আর একটা হচ্ছে যে যদি ওই ভুট্টার জমিতে যদি কিছু মানে খুঁটি দিয়ে দেওয়া হয় তাহলে পাখি বসবে, পাখি বসে কিন্তু পাখিগুলোকে এই লেদা পোকাগুলোকে খেয়ে ফেলবে। এইভাবে যদি তার আক্রমণ কম হয় তাহলে সে এই জৈবিক পদ্ধতিটা ব্যবহার করলে তার জন্য ভালো। আর যদি আক্রমণের মাত্রাটা বেশি হয় তাহলে তাকে একটা কীটনাশকে যেতে হবে, মানে কীটনাশক সুমিথিয়ন অথবা মেলাথিয়ন এই জাতীয় একটা কীটনাশক তাকে ব্যবহার করতে হবে। আর যদি তারপরে যদি সে মনে করে তাহলে সে কিন্তু একটু সাবান পানি স্প্রে করতে পারে। সাবান পানি যদি স্প্রে করে তাহলে তার এই যে ময়লাগুলো পাতায় থাকবে না। আচ্ছা, মানে ময়লাগুলোর জন্য কি কোনোভাবে ক্ষতির কারণ হবে? ক্ষতির কারণ কি, অনেক সময় ময়লা থেকে ওই ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আচ্ছা আচ্ছা, ইনফেকশনের জন্য ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাকের আক্রমণ হয়ে যায়। এই জন্য পরিষ্কার রাখা এবং জমিটা আগাছামুক্ত রাখতে হবে। এখন যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মধ্য দিয়ে প্রশ্নগুলো এসেছে, তাই আমি প্রথমেই মেসেঞ্জার থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। সোনারগাঁ হতে রহিম মিয়া জানতে চেয়েছেন তার কয়েকটি আম গাছ আছে, এখন একটি গাছ থেকে আটা পড়ছে, জোরে পড়ছে, এবং এখন তার করণীয় কি আমের, সেক্ষেত্রে? ধন্যবাদ। আসলে আম গাছের ক্ষেত্রে অনেক সময় যে এটাকে গ্যামোসিস বলা হয়, আঠা জোরে পড়ে, কিন্তু গ্যামোসিসের ক্ষেত্রে তাকে খেয়াল করতে হবে এই যখন আঠা পড়ে এই আঠাযুক্তগুলোকে পরিষ্কার করতে হবে আগে। এই যে সে যদি কাঁচি বা ধারালো কোনো কিছু দিয়ে আঠাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ওই যে পুরো ক্ষত স্থানটাকে সে বর্দু মিক্সার যদি সে বর্দু পেস্ট অথবা বর্দু মিক্সার যদি সে লাগিয়ে দেয় তাহলে তার এই আঠা পড়াটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আঠা পড়াটা আসলে মেনলি হয় যদি তার মানে রাসায়নিক সার যে আমরা দিই সুষম সারের অভাবে, অথবা অনেক সময় যদি যদি পরিকল্পিত সেচ মানে পরিমাণ মতো না হয়, অনেক সময় এই আঠাটা জোরে পড়ে। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি কুমিল্লা থেকে এসেছে। কুমিল্লা থেকে জাহাঙ্গীর তার প্রশ্ন রেখেছেন যে চিচিঙ্গায় মাচার চিচিঙ্গা কিছুটা বড় হওয়ার পর নিচের দিকের তুলার মতো দেখা যাচ্ছে এবং সেটি পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এখন সেক্ষেত্রে তো করণীয় কি? ধন্যবাদ। আসলে যে চিচিঙ্গা জাতীয় যে সবজিগুলো আছে এগুলো মাচাতে করা হয় এবং এই মাচাতে অনেক সময় কি হয় সাদা হয়ে যায়, মানে পচন, যেটাকে সটি মোল্ড বলা হয়। ওইটা কি হচ্ছে গোড়ার দিকে দেখা যাচ্ছে চিচিঙ্গার শেষের দিকে প্রথমে সাদা হয়, তারপর আস্তে আস্তে চিচিঙ্গাটা পচে যায়। কিন্তু এইটা আসলে মেইনলি হয় একটা ছত্রাকজনিত কারণে হয়। যদি তার চিচিঙ্গা বাগানটা যদি পরিষ্কার না থাকে, অনেক সময় দেখা যায় কি চিচিঙ্গা বাগানে প্রচুর পাতা হয়ে গেছে, কারণ আমাদের অনেকে কি করি আমরা যে জমিতে ইউরিয়া সার বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ ইউরিয়া সার বেশি দিয়ে তার গ্রোথ বেশি হয়, তার পাতা বেশি হয়ে যায়। তখন কি হয় তাদের যে পাতা বেশি হয়ে গেলে এখন দেখা যাচ্ছে যে এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়, কারণ একটা পাতার উপর একটা পাতা লেগে থাকে, তার মানে পর্যাপ্ত যে তার এরেশন এটা কম হয়ে যায়। তাই আমি তাকে পরামর্শ দেবো তাকে প্রথমে যদি তার অতিরিক্ত পাতা থাকে কিছু পাতা ছাঁটাই করে দিতে হবে, যাতে যেন বাগানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মরা পাতা, মরা ডালা এগুলা ছাঁটাই করে সুন্দর করে দিতে হবে। আর এই যেই অংশ যেই চিচিঙ্গাটা পচে গেছে এটা মানে সংগ্রহ করে এটা নষ্ট করে ফেলতে হবে, মাটিতে পুঁতে ফেলতে হবে। সংক্রমণ থেকেই হয় যে এক চিচিঙ্গাতে ধরলে আরেক, হ্যাঁ, এটা কিন্তু এটা যেহেতু ফাঙ্গাল ইনফেকশন একটা থেকে আরেকটার সংক্রমণ বাড়বে, তাই ওইটাকে আগে উঠিয়ে ফেলতে হবে। এবং এটা যদি পরিমাণে যদি বেশি না হয় তাহলে তার আর কোনো স্প্রে করা দরকার নেই, যদি পরিমাণে বেশি হয় তাহলে তাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। আমাদের হাতে এখনো বেশ অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনারা যারা জানতে চেয়েছেন সেই জায়গা থেকে। তবে এখন একটু ভিন্নতা রয়েছে, কারণ আমরা মেসেঞ্জার থেকে অনেকগুলো প্রশ্ন এবং তার সমাধান নিয়েছি, একই সাথে কিন্তু আপনারা ভিডিও বার্তার মধ্যে প্রশ্ন করেছেন। তবে এ পর্যায়ে অনেকেই রয়েছেন যারা বিশেষজ্ঞকে ফোনের মধ্য দিয়ে তার বার্তাটি জানাতে চান, তাই এই মুহূর্তে আমরা একটি ফোন কল নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার পরিচয় দিয়ে কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি নাটোর জেলা নাটোর সদর থেকে বলছিলাম। আমার নাম আব্দুল আওয়াল জামিল, আমি একজন ড্রাগন চাষী। আচ্ছা, আপনার প্রশ্ন? আমার প্রশ্নটা ছিল হচ্ছে গত বছর থেকে আপনার ওয়েদারটা তো অনেক বেশি ড্রাগনের জন্য, এই ওয়েদারটা সহনশীল না। আর আরেকটা সমস্যা হচ্ছে এই গত সিজন থেকে আপনার এই
ফলের মধ্যে আপনার পুরো একটা দাগ পড়ে আর কি, যেটা আপনার কোনো ছত্রাকনাশক দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। আচ্ছা, আপনি মানে ছত্রাকজনিত জায়গা থেকেই বিশেষত সমাধানটা চাচ্ছেন, তাই তো? জি জি জি, এটা সমাধান চাচ্ছিলাম যে কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, আমাদের সাথেই থাকুন। স্যার, উনি যেমনটি বলছিলেন যে উনি এর ফলে আবারও নতুন করে আর কি লাগিয়েছেন যে ছত্রাকের ওই জায়গাটা থেকে তিনি আসলে নিস্তার পাচ্ছেন না, সেক্ষেত্রে ধন্যবাদ। আসলে ড্রাগনের কিন্তু যে সমস্যাটা ছত্রাক, কিন্তু উনি যে সমস্যাটা বলছে, আসলে ড্রাগন যেহেতু সে অনেক বড় 13 বিঘা জমিতে সে ড্রাগনের বাগান করেছে, তাকে খেয়াল করতে হবে যে আমরা যেন ড্রাগনের আমরা যে কাটিংগুলো সংগ্রহ করি, ওটা যদি কোনো সংক্রমণজনিত এলাকা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা সে সহজে সমাধান করতে পারবে না। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে যেই জায়গা থেকে, যেই উৎস থেকে আমরা ড্রাগনের চারাগুলো সংগ্রহ করলাম, ওই উৎসটা যেন মানে কোনো ফাঙ্গাল ইনফেকশনজনিত এরিয়া থেকে না হয়। আর আমরা অবশ্যই যেন এগুলো জীবাণুনাশক জীবাণুনাশক দ্বারা যদি আমরা আমাদের যে ব্যাবিস্ট্রিন আছে, তারপর অন্যান্য আরও কিছু ছত্রাকনাশক আছে, এইগুলোকে প্রথমে জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করে তারপর কিন্তু জমিতে লাগাতে হয়। তার এটা খেয়াল করতে হবে যেন সে যেন এই জীবাণুমুক্ত করে তারপর যেন মাঠে লাগায়। এবং যে সেচের যে ব্যাপারটা, এখন তো দেখা যাচ্ছে অনেক সময় তাপদাহের কারণে অনেক সময় গাছগুলা দেখা যায় যে উনি যে বললো যে তার ফলের কিছু কালো দাগ হয়ে যাচ্ছে, এটা অনেক সময় অতিরিক্ত তাপের কারণে হয়ে যায়। তাই তাকে আমি পরামর্শ দেব সে যেন পর্যাপ্ত সেচের ব্যবস্থাটা রাখে। যাই হোক, আশা করছি ভাই তার উত্তরটি পেয়ে গেছেন। এবং বিশেষ করে স্যার যেমনটি বলছিলেন যে ছত্রাক আসলে যখন হয়ে থাকে পুরো জায়গা জুড়ে আসলে ছড়িয়ে যায়, যার কারণে উনি কিন্তু পরবর্তীতে অন্য আরেকটি ব্যবস্থা নিয়ে আবার নতুন করে করেছেন। তো আশা করছি যদি মানে পূর্ববর্তী অবস্থায় যদি সেই যত্নটা নেওয়া যায় তাহলে অনেকখানি সমাধান আমরা করতে পারবো। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে একটু চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের কাছে কি এসেছে, যশোর থেকে প্রশ্নটি এসেছে। যশোর থেকে কামাল জানতে চেয়েছেন তার পটলের মাচায় কিছু পটল কচি অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে, এখন এই হলুদ হয়ে যাওয়ার রোধে করণীয়টা কি স্যার? ধন্যবাদ। আমরা কিন্তু জানি যে পটল হচ্ছে ডায়োসিয়াস প্ল্যান্ট, মানে তার একটা গাছে মেল ফ্লাওয়ার হয়, ফিমেল ফ্লাওয়ার হয়, আলাদা আলাদা গাছে। এইখানে হচ্ছে কি যে পটলের এই যে হলুদ হয়ে যাওয়ার কারণ কিন্তু কয়েকটা কারণ হতে পারে। তার যদি প্রথমে অনেক সময় দেখা যাচ্ছে যদি ফার্টিলাইজার মানে ইউরিয়া সারের অভাবে অনেক সময় হলুদ হয়ে যায়, হলুদ হয়ে পড়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে যেহেতু এটা ডায়োসিয়াস প্ল্যান্ট, মানে তাদের পরাগায়নের জন্য কিন্তু কৃত্রিমভাবে পরাগায়ন করে দিতে হয়। যেহেতু আমাদের দেশে অনেক সময় হচ্ছে কি পরাগায়নের জন্য যে মৌমাছি থাকার কথা এটা পর্যাপ্ত পরিমাণে নাই, যেহেতু আমাদের দেশে কীটনাশকের যচ্ছেতা ব্যবহার হয়, তাহলে যে উপকারী যে পোকা যেগুলোতে আমাদের পরাগায়নে সহায়তা করে এইগুলো অনেক সময় কম থাকে। তাই তার যদি পরাগায়নে যদি সমস্যা হয় তাহলে তাকে কৃত্রিমভাবে সকালবেলা পরাগায়ন করে দিতে হবে, কৃত্রিম উপায়ে পরাগায়ন করে, তাহলে কিন্তু তার আর এই যদি যে হলুদ হয়ে যাওয়াটা পরাগায়নের অভাবে যদি হলুদ হয় তাহলে কিন্তু তার এই সমস্যার সমাধান হবে। আরেকটা কারণ হচ্ছে যদি আমাদের এই যে পটলের জমি মানে যেটা হচ্ছে আমাদের কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে অনেক সময় মাছি পোকার আক্রমণ হয়। মাছি পোকা আক্রমণ হয় কি, মাছি পোকার ছোটো অবস্থায় যে কুচি ফলে যে শুং দিয়ে ডিম পারে, তখন ডিমগুলো যখন ভিতরে গিয়ে বড় হয় তখন এই ফলটা কুচি অবস্থায় মানে হলুদ হয়ে পচে যায়। তখন দেখা যাবে যে ফলটা যদি সে কেটে দেখে তাহলে দেখা যাবে যে ছোটো ছোটো কীরা লার্ভার মতো অবস্থা আছে। তাকে খেয়াল করবে যে সে যদি লার্ভার মতো অবস্থা দেখে তাহলে অবশ্যই তাকে যে মাছি পোকার আক্রমণ রোধ করতে হবে। মাছি পোকার আক্রমণ যদি আমরা রোধ করতে চাই জমি থেকে, তাহলে প্রথমে আমাদের যে আলুর ফাঁদ, লাইট ট্র্যাপ অথবা ফেরোমন ট্র্যাপ অথবা ইউলু স্টিকি ট্র্যাপ আছে, ওইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ওই মাছি পোকার আক্রমণ থেকে রোধ করা যাবে। কারণ মাছি পোকাগুলো রাতের পোকা, নকটার্নাল ইনসেক্ট যেগুলো বলে, এগুলো দিনের বেলা আমরা যদি কোনো কীটনাশক স্প্রে করি তেমন একটা লাভ হবে না, কারণ এই পোকাগুলোকে দিনের বেলা থাকে না। দর্শক, আশা করছি যে এই বিষয়গুলোর দিকে আসলে লক্ষ্য রাখবেন, কারণ ছোটো ছোটো অনেক বিষয় দিকে নজর না রাখার কারণে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায় পরবর্তীতে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের কাছে ধামরাই থেকে প্রশ্ন এসেছে। আহমেদ হোসেন জানতে চেয়েছেন পুঁইশাকের জমিতে অনেক পুঁইশাকের পাতায় গোল গোল দাগ দেখা যাচ্ছে, এখন সেই ক্ষেত্রে তার করণীয় কি দাগ রোধে? ধন্যবাদ। আসলে যে পুঁইশাকের ক্ষেত্রে যদি আমাদের যদি অনেক সময় পুঁইশাক ক্ষেত্রে এই যে গোল গোল যে দাগটা বলে এটা আসলে বীজবাহিত একটা রোগ।
এটা একটা ছত্রাকের কারণে হয়ে থাকে, সার্কোস্পোরা নামক এক ছত্রাকের কারণে হয়ে থাকে। এটা বীজের মাধ্যমে হয়। এখন আমাদের যখন এই পুঁই শাকের বীজ সংগ্রহ করব, তখন আমাদের খেয়াল করতে হবে যেন এটা বীজগুলা যেন আমাদের এই রকম রোগাক্রান্ত গাছ থেকে সংগ্রহ করা না হয়। এবং এইটা কিন্তু ছড়াই হচ্ছে বাতাসের মাধ্যমে অথবা সেচের পানির মাধ্যমে। দেখা যাচ্ছে এক জমিতে আপনি সেচ দেওয়ার পর দেখা যাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে এইভাবে সেচের পানির সাথে এই স্পুরগুলা অন্যান্য গাছও আক্রমণ করে ফেলে। কিন্তু এইটাতে আমাদের যে ছোটো ছোটো স্পট যেটা হয়, যদি এটাতে কিন্তু আমাদের খাবারের ক্ষেত্রে ওই পাতাগুলো কোনো ক্ষতিকারক না, কিন্তু এটা যেহেতু দেখতে স্পট থাকলে কিন্তু বাজার মূল্যটা কমে যায়। তাই এই জন্যই তাকে যখনই শুরুতেই তার এই ইয়াটা নিতে হবে, যে পদক্ষেপটা নিতে হবে যেন তার এই সার্কোস্পোরা যে এই ছত্রাকটা যেন ছড়াতে না পারে। এই ছত্রাকের কারণে এই যে পাতাগুলা আমরা কিন্তু শাক হিসাবে খেতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এটার বাজার মূল্যটা একটু কমে যায়। এই জন্য আমি তাকে পরামর্শ দেবো সে যেন প্রথমেই এই যেই পাতাগুলোতে স্পট দেখা যায় ওইগুলোকে কেটে সংগ্রহ করে ফেলবে, সংগ্রহ করে এটা খেয়ে ফেলবে বা বিক্রি করে ফেলবে। আর নতুন পাতা যখন হয় ওই পাতাতে যেন আর স্পটগুলো না হয়, এই জন্য তাকে একটা যে কোনো একটা ছত্রাকনাশক ম্যানক্রোজেব গ্রুপের অথবা কপার গ্রুপের একটা ছত্রাকনাশক সে যদি স্প্রে করে, তাহলে তার আর পরবর্তীতে এই দাগগুলো হবে না। যাক, তাহলে আশা করছি যে সেই ক্ষেত্রে তার বাজার মূল্যের যে জায়গাটা সেটা আরেকটু সচল থাকবে আর কি। দর্শক, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি সময় দিলেন এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আর কি সেই প্রশ্নের সমাধানগুলো দিলেন। আপনাকেও ধন্যবাদ যে দীপ্ত টিভির মাধ্যমে আমরা কৃষকের কিছু কথা শুনতে পারলাম এবং তাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের যদি আরও প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আছে আমি জানি, তাই আপনাদের প্রশ্নগুলো পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের প্রশ্নগুলো পাঠাতে ভুলবেন না। আবারও দেখা হবে নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই আয়োজনে।